পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ, যেটা সপ্তম অধ্যায়। হ্যাঁ, পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদের সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর, অর্থাৎ বইয়ের টপিকস ধরে ধরে তোমাদের এক নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, এমসিকিউ, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, সমস্ত প্রশ্ন দেখানো হবে এই ভিডিওতে। এটা পঞ্চম শ্রেণী ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর নির্ধারিত অধ্যায় পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ। এক কথায় সাজেশন, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখো সিলেবাস, প্রথমে যদি বলি তোমাদের সিলেবাস, তৃতীয় ইউনিট টেস্টের সিলেবাস কি, টেক্সট বইয়ের যে 6 নম্বরে হচ্ছে পরিবেশ ও বনভূমি, 7 নম্বরে হচ্ছে পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ। আজকের আলোচনা আসলে এই 7 নম্বরে। আমি 6 নম্বরের যে অধ্যায়টি সেটি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে 6 নম্বরের চ্যাপ্টারটাও দেখে আসতে পারো। হ্যাঁ, আর অষ্টম অধ্যায় হচ্ছে পরিবেশ ও পরিবহন, নবম অধ্যায় জনবসতি ও পরিবেশ এবং দশম অধ্যায় পরিবেশ ও আকাশ, সর্বশেষ 11 অধ্যায় হচ্ছে মানবাধিকার ও মূল্যবোধ। এই টোটাল যে কয়টি চ্যাপ্টার দেখানো হচ্ছে এই কয়টি চ্যাপ্টারের মধ্যে থেকেই তোমাদের এই সামনের পরীক্ষায় আসবে। যাই হোক, এখন যেটা হচ্ছে পরিবেশ ও খনিজ সম্পদের মধ্যে যে টপিকসগুলি আছে সেটা কেমন করে হলো কালো, এটা নিয়ে যত রকমের আমি আলাদা আলাদা টপিকস ধরে ধরে যত রকমের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলি দিয়ে দিয়েছি। পাশাপাশি এমসিকিউ, সত্য মিথ্যা শূন্যস্থান বা বড় প্রশ্ন যেগুলি সেগুলি একসাথে আমি আলাদা করে দিয়েছি। কয়লার ধোঁয়া দূষণ, ধস না নামে যেন। 5 নম্বরের টপিক্স কম গরম আগুন, বেশি গরম আগুন। 6 নম্বরের টপিক্স নানাভাবে বিদ্যুৎ, জলের স্রোতের, সূর্যের তাপ এবং প্রচলিত শক্তি। 8 নম্বরে যে অপচলিত শক্তি। এই টোটাল 8টা টপিক্সের উপরে এই আজকের আলোচনা। তা প্রথম যে টপিকটা ছিল কেমন করে হলো কালো, তোমরা বইটাকে দেখে টপিকসটা ভালো করে পড়ে তারপর প্রশ্ন উত্তরগুলি খুঁজে খুঁজে বের করবে, মুখস্থ করবে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। তারপর পশ্চিমবঙ্গের 2টি কয়লা খনি অঞ্চলের নাম কি? বর্ধমানের রানীগঞ্জ ও আসানসোল। 3 নম্বরের প্রশ্ন, আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচুতে? প্রায় 100 মিটার উঁচুতে। কয়লা খনির মধ্যে আলোর জ্যোতি কম হয় কেন? কালো রং আলোক শোষণ করে নেয়। আর কয়লা খনির মধ্যে মেঝে, দেয়ালে, ছাদ সব দিকেই থাকে কালো কয়লা, তাই খনির মধ্যে ইলেকট্রিকের আলো কয়লার কালো রং দ্বারা শোষিত হয়, ফলে আলোর জ্যোতি কম হয়। এরপরের প্রশ্ন, কেমন করে হলো কালো, অর্থাৎ এটা পরের যে টপিক সেই টপিকসটা কেমন করে হলো কালো। তাই আসানসোলে রানীগঞ্জের কয়লা খনি অঞ্চলের আয়তন কত? প্রায় 1500 বর্গ কিলোমিটার। জ্বলন্ত কাঠ জল দিয়ে নেভালে কি তৈরি হয়? কাঠ কয়লা। তারপরে কাঠ কয়লা দিয়ে কি বানানো যায়? তুবড়ি। হ্যাঁ, এরপরে দ্বিতীয় টপিক হচ্ছে পুরোপুরি তাপ দিল রইল পরে ছাই। তাই কালো হিরে কাকে বলা হয়? কয়লাকে। কয়লার বেশিরভাগ অংশ জুড়ে কি আছে? কার্বন আছে। কোন ধরনের কয়লা পোড়ালে ছাই বেশি হয়? যে সকল কয়লায় কার্বনের পরিমাণ কম সেই প্রকার কয়লা পোড়ালে ছাই বেশি হয়। তারপর কয়লা কার্বনের পরিমাণে কম বেশি হয় কেন? যে সকল কয়লা মাটির অনেক গভীরে অধিক চাপ ও তাপে বেশি সময় ধরে সৃষ্টি হয় সেই সকল কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে, কিন্তু যে সকল কয়লা মাটির কম গভীরে কম চাপ ও তাপ কম সময় ধরে সৃষ্টি হয় সেই প্রকার কয়লায় কার্বনের পরিমাণ কম থাকে। এরপরে কয়লা পুড়লে কি কি সৃষ্টি হয়? কয়লা পুড়লে প্রচণ্ড তাপের সৃষ্টি হয় এবং পোড়ার সময় সামান্য ধোঁয়া ও ছাই উৎপন্ন হয়। 13 নম্বরের প্রশ্ন, কয়লা ও পেট্রোলিয়াম কীভাবে সৃষ্টি হয়? হ্যাঁ, কোনো স্থানে ভূমিকম্পের ফলে সেখানকার উদ্ভিদ প্রাণী দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহে কার্বনের অংশগুলো জমাট বেঁধে কয়লায় পরিণত হয় এবং পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে পরিণত হয়। এরপরে কয়লার ধোঁয়া দূষণ, এটা 3 নম্বরের টপিকস। তো কয়লার ধোঁয়া থাকা 4টি গ্যাসের নাম লিখো। সালফার ডাইঅক্সাইড একটি গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড একটি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস এবং কার্বন মনোঅক্সাইড একটি গ্যাস। এরপরে 15 নম্বর প্রশ্ন, কয়লার ধোঁয়ায় থাকা সবচেয়ে বিপজ্জনক গ্যাস কোনটি? কার্বন মনোঅক্সাইড। কয়লার ধোঁয়াতে শরীরে কোন অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয়? চোখ। এরপরে আমরা চলে যাব 17 নম্বর, কয়লার ধোঁয়া থেকে কীভাবে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়? কয়লার ধোঁয়ায় থাকে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলো বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড প্রভৃতি সৃষ্টি করে। এই সব অ্যাসিড আবার বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো। চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ ক্ষয় হয় এবং এদের উজ্জ্বলতা কমে যায়। তারপর মানুষের ত্বকের রোগ দেখা দেয়, এছাড়া স্টোন ক্যান্সার হতে পারে। তারপর গাছের পাতা
কালো হয়ে যায় এবং মাটির উর্বরতা হ্রাস পায়। এরপরে আমরা যদি বলি ধস নামে না নামে যেন, এটা আরেকটা টপিকস তোমার বই থেকে দেখে নেবে। খনি অঞ্চলে প্রায় কি প্রকার দুর্যোগ দেখা যায়, কি প্রকার ধস। তারপরে কয়লা তোলার পর খনির ফাঁকা জায়গাগুলি কি দিয়ে ভরাট করে দিতে হবে, বালি দিয়ে। খনি অঞ্চলে ধস নামার কারণ কি, খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে উপরের মাটি কোনো প্রকারে অবলম্বন পেয়ে ধসে পড়ে। খনি অঞ্চলে গাছ লাগানো উচিত কেন, খনি অঞ্চলে গাছ লাগানো উচিত যাতে গাছের শিকড়গুলো মাটির নিচে জলের মতো ছড়িয়ে পড়ে এবং মাটিকে শক্তভাবে ধরে রাখে, ভূমিধস আটকায়। 23 নম্বর, কয়লা খনি অঞ্চলে ধসের মোকাবেলা কিভাবে সম্ভব। কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলো কে ফেলে না রেখে সেগুলি বালি বা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। কয়লা খনি সংলগ্ন প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং 3 নম্বরে যে টপিক, কয়লা খনি থেকে অধিক পরিমাণে কয়লা না তুলে একটি নির্দিষ্ট মাত্রায় তুলতে হবে। এরপরে 5 নম্বরের টপিক, কম গরম আগুন বেশি গরম আগুন। তারপরে 24 নম্বরে যে প্রশ্ন, গুল কিভাবে তৈরি করা হয়। গুল হচ্ছে তোমার কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল তৈরি করা হয়। কী প্রকার কয়লার আগুনে গরম বেশি, হ্যাঁ, যে কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে সেই প্রকার কয়লায় আগুনের গরম বেশি। তারপরে বেশি গরম আগুনে একটি ব্যবহার লেখো। বেশি গরম লৌহ ইস্পাত কারখানায় লোহা গলাতে বেশি গরম আগুন লাগে। কম গরম আগুনে একটি ব্যবহার লেখো, রান্না করা। পেট্রোলিয়ামের বাংলা অর্থ কি, খনিজ তেল। পেট্রোলিয়াম কেমন দেখতে, থকথকে কাদার মতো। পেট্রোলিয়ামের 4টি উপজাত দ্রব্যের নাম লেখো। এটা হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, ভেজলিন। হ্যাঁ, কয়লার 4টি উপজাত দ্রব্যের নাম লেখো, আলকাত্রা, ন্যাপথলিন, স্যাকারিন এবং পিস। এরপরে আমরা চলে যাবো 32 নম্বর, কয়লার কয়েকটি ব্যবহার লেখো। কয়লা রান্নার কাজে ব্যবহার করা হয়। লৌহ ইস্পাত শিল্পে কয়লা কাজে লাগে। তারপরে হচ্ছে তোমার তাপবিদ্যুৎ তৈরিতেও কয়লার ব্যবহার সর্বাধিক। 2টি জ্বালানি খনিজের নাম লেখো, একটা হচ্ছে কয়লার, একটা খনিজ তেল। এবার 34 নম্বর, আর প্রশ্নর আগে এই টপিকসটা হচ্ছে নানাভাবে বিদ্যুৎ। সাদা কয়লা কাকে বলে, জলবিদ্যুৎকে। বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম কি, মস্ত যে পাখার মতো, এটা টারবাইন। জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়, পাহাড়ি নদীর জলে স্রোত তীব্র হয়, সেই স্রোতের মুখে বিদ্যুৎ কেন্দ্রের বড় পাখা বা টারবাইন ঘোরানো হয়, এর ফলে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। কোন নদীর জলকে কাজে লাগিয়ে ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপন্ন হয়। জলঢাকা নদীর জলকে কাজে লাগিয়ে। জেনারেটর কিসের সাহায্যে চলে, জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। ডায়নামা এবং জেনারেটরের মধ্যে পার্থক্য কি, ডায়নামা চালু করতে বেশি পরিশ্রম হয় এবং ডায়নামা ছোট একটা ভাল্ব থাকে, কিন্তু জেনারেটর বিদ্যুতের শক্তিতে চলে এবং অনেক আলো জ্বলে। এবার জলের স্রোত এবং সূর্যের তাপ, আমাদের টোটাল 8টা টপিক্সের মধ্যে 7 নম্বর টপিক, জলের স্রোত আর সূর্যের তাপ। পৃথিবীতে সকল শক্তির উৎস কি, সূর্য। সূর্যের আলোর সাহায্যে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায়, সূর্যের আলো সোলার প্যানেলের ফলে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সৌরবিদ্যুৎ কাকে বলে, হ্যাঁ, সৌর প্যানেলের মাধ্যমে সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে সৌরবিদ্যুৎ বলে। সৌরবিদ্যুৎ কী কী কাজে ব্যবহার করা হয়, সোলার লাইট জ্বালাতে ব্যবহার করা হয়। সোলার কুকারের সাহায্যে রান্না করা যায়। শীতের সময় ঘর গরম রাখতে, হ্যাঁ, সৌর হিটার ব্যবহার করা। এছাড়া জল গরম করতে, শস্য শুকাতে সৌরবিদ্যুতের ব্যবহার হয়। জলচক্র কাকে বলে, এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সূর্যের তাপে বিভিন্ন জলাশয় থেকে জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে উপরে ওঠে, মেঘ রূপে ভেসে বেড়ায়। এরপর মেঘের মধ্যে ভাসমান জলকণাসমূহ ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে। শেষে ওই বৃষ্টির বা তুষার গলা জলের বেশিরভাগ অংশ পুনরায় সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো বাষ্প, কখনো মেঘ, আবার কখনো তুষার রূপে পৃথিবীতে আবর্তিত হয়ে যে চক্র সৃষ্টি করে তাকে জলচক্র বলে। এরপরে 8ম টপিক হচ্ছে প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তি কাকে বলে, উদাহরণ দাও। শক্তি উৎপাদনে যে সকল উৎসগুলো মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলোর ব্যবহার খুব বেশি সেগুলোকে প্রচলিত শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এই প্রভৃতি। প্রচলিত শক্তির 2টি সুবিধা লেখো। প্রচলিত শক্তি উৎপাদন ক্ষমতা অনেক বেশি এবং প্রচলিত শক্তি উৎপাদনের প্রাথমিক ব্যয় কম। প্রচলিত শক্তির 2টি অসুবিধা লেখো। প্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ ঘটে এবং প্রাথমিক ব্যয় কম হলেও প্রচলিত শক্তির উৎপাদন ব্যয় অনেক বেশি। প্রচলিত শক্তির সঞ্চয় যেহেতু সীমিত তাই ক্রমাগত ব্যবহারের মাধ্যমে একদিন ফুরিয়ে যাবে। অপচলিত শক্তি কাকে বলে, উদাহরণ দাও। শক্তি উৎপাদনের যে সকল উৎসগুলো বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমান অল্প পরিমাণে ব্যবহার করা হয় সেগুলিকে অপচলিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। অপচলিত শক্তির 2টি ব্যবহার, এই প্রকার শক্তির ব্যবহার পরিবেশ দূষণ হয় না এবং এই প্রকার শক্তি উৎস পৃথিবীর প্রায় সর্বত্রই পাওয়া যায় এবং এই শক্তির ভাণ্ডার অফুরন্ত। এরপর অপচলিত শক্তির 2টি অসুবিধা হচ্ছে কি, প্রচলিত শক্তি উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন। এই শক্তি উৎপাদন ক্ষমতা অনেক কম এবং
তোমার এই শক্তি উৎপাদনের প্রাথমিক ব্যয় অনেক বেশি। সোলার লাইট কি? সোলার লাইট সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। সোলার কুকার কি? যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। জৈব গ্যাস শক্তি কি? উদ্ভিদ প্রাণীর পচা বর্জ্য থেকে যে গ্যাস উৎপাদন করা হয় তাকে তোমার জৈব গ্যাস শক্তি বলে। এরপরে আমরা যদি একটু দেখি এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন। জ্বলন্ত কাঠে যা দিলে কাঠ কয়লা তৈরি হয় সেটা হচ্ছে কি? জল। গাছপালা মাটির নিচে ভূমিকম্প হলে বা গাছপালা মাটির নিচে কি দেখা গেছে টর্নেডো, সাইক্লোন, দাবানল, ভূমিকম্প হলে, তাহলে ভূমিকম্প হলে। তারপরে তুবড়ি বানাতে লাগে, তুবড়ি বানাতে কি লাগে? কাঠ কয়লার মাধ্যমে তুবড়ি বানানো হয়। কলকাতায় ট্রাম, কলকাতায় ট্রাম হচ্ছে বিদ্যুৎ শক্তিতে চলে। তারপরে সকল শক্তির উৎস হচ্ছে কি? সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। টারবাইন দেখতে হয় কি? পাখার মতো। সঠিক উত্তরটি নির্বাচন করো। ইটকে যার সাহায্যে পোড়ানো হয় সেটা হচ্ছে কয়লা। এ নম্বর। কয়লা খনি অঞ্চলে পশ্চিমবঙ্গ আছে কোথায়? সেটা হচ্ছে রানীগঞ্জে। তারপরে কয়লার খনির সুড়ঙ্গ পথ কত দূর পর্যন্ত বিস্তৃত? সেটা হচ্ছে তোমার 1500 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে তোমার কয়লার মাটির প্রায় কত মিটার নিচে পাওয়া যায়? মাটির প্রায় 600 মিটার নিচে পাওয়া যায়। কয়লা উৎপন্ন হয়েছে কোথায়? কয়লা উৎপন্ন হচ্ছে উদ্ভিদের মৃতদেহ থেকে। এরপর 12 পেট্রোলিয়াম উৎপন্ন হয়েছে যার মৃতদেহ থেকে, তা হলো তোমার প্রাণী। সব শক্তির উৎসই হচ্ছে কি? সূর্য। তারপর অফুরন্ত শক্তি কোনটি? অফুরন্ত সৌরশক্তি। নিচের শক্তিগুলোর মধ্যে প্রচলিত শক্তি হলো তোমার সৌরশক্তি। নিচের শক্তিগুলোর মধ্যে জ্বালানি শক্তি কোনটি? জ্বালানি শক্তি হচ্ছে পেট্রোল। একটু অপ্রচলিত শক্তি উদাহরণ কি? সৌরশক্তি। উৎপাদন খরচ বেশি হয় যে শক্তিতে, তা হলো অপ্রচলিত শক্তি। এই হচ্ছে তোমার টোটালি। এরপর আমি যদি সামারি করি যে এক কথায় যে কাঠকয়লা দিয়ে কোন বাজি তৈরি হয়? কাঠকয়লা দিয়ে তুবড়ি তৈরি হয়। উত্তরবঙ্গে কোন জেলায় কয়লা পাওয়া যায়? উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় কয়লা পাওয়া যায়। মাটির নিচে কিসের জন্য কাঠ পোড়া যায়? মাটির নিচে চাপা পড়ে আর জলে কাঠ পচে যায়। এরপরের প্রশ্ন, মাটি চাপা পড়ে গেছে গাছের কোন অংশ থেকে কয়লা তৈরি হয়? মাটি চাপা পড়ে গাছের সার অংশ থেকে কয়লা তৈরি হয়। পশ্চিমবঙ্গের কয়লা অঞ্চলটির ক্ষেত্রফল কত? কয়লা অঞ্চলটির ক্ষেত্রফল প্রায় কি হলে 1500 বর্গ কিলোমিটার, অর্থাৎ 1500 বর্গ কিলোমিটার। তারপরে একই হলে অনেক গাছপালা মাটির তলায় চাপা পড়তে পারে। ভূমিকম্প হলে অনেক গাছপালা মাটির তলায় চাপা পড়তে পারে। 2-3টি বাক্য উত্তর। কয়লা কার্বনের পরিমাণ বাড়ে কিভাবে? কয়লা যত বেশি দিন চাপে তার তাপে থাকে তত এর মধ্যে থাকা অন্য জিনিসের পরিমাণ কমে যায়, কিন্তু কার্বনের পরিমাণ কমে না, ফলে কয়লার কার্বনের অংশ বেড়ে যায়। সব কয়লা পোড়ালে বেশি ছাই হয় না কেন? গাছপালা যত বেশি দিন মাটির ভিতরে চাপে আর তাপে থাকবে ততই মালিন্য বা ক্লেদ জাতীয় আবর্জনা এবং জলীয় বাষ্প বিভিন্ন উদ্বায়ী পদার্থের পরিমাণ কমে যাবে। ফলে যে কয়লার কার্বনের পরিমাণ বেড়ে যায় সেই কয়লা পোড়ালে ছাই ধোঁয়া কম হয়। আর সব ধরনের কয়লার ক্ষেত্রে এই ঘটনা ঘটে না বলে সব কয়লায় পোড়ালে বেশি ছাই পাওয়া যায় না। আগ্নেয়গিরি কাকে বলে? পৃথিবীর ভিতর থেকে উত্তপ্ত তরল শিলা বা লাভা, শিলাচ্যুত ভস্ম প্রভৃতি কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে জমা হয়ে যে পর্বত বা উঁচুভূমি তৈরি করে তাকে আগ্নেয়গিরি বলে। কয়লা ও কাঠকয়লার মধ্যে পার্থক্য। মাটির তলায় উদ্ভিদ চাপা পড়ে বহুকাল ধরে কয়লার চেহারা নেয়, কিন্তু জ্বলন্ত কাঠ জল দিলে কাঠকয়লা তৈরি হয়। অর্থাৎ কয়লা তৈরিতে কাঠকয়লা তৈরির চেয়ে বেশি সময় লাগে। ধোঁয়া লাগলে চোখ জ্বালা করে কেন? কয়লার ধোঁয়ায় সালফার, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং বস্তুকণা আছে, এগুলি চোখে লাগলে অস্বস্তি হয়ে থাকে, তাই ধোঁয়া লাগলে চোখ জ্বালা করে। কার্বন মনোঅক্সাইড কি? গ্যাসটি কার্বনের এক প্রকার অক্সাইড। এটি কয়লার ধোঁয়ায় থাকে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড মানুষের শ্বাসকষ্টের কারণ হয়। কয়লার ধোঁয়ায় কি কি গ্যাস থাকে অথবা ধোঁয়াতে কোন কোন গ্যাস থাকে? কয়লার ধোঁয়ায় বা ধোঁয়ায় থাকা প্রধান বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোঅক্সাইড। এগুলো কিন্তু আমি আলোচনা করেছি টপিক ধরে যখন কার্বনের অন্যান্য অক্সাইড, সালফারের অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস থাকে। কয়লা পোড়ালে কিভাবে বায়ু দূষণ হয়? কয়লা পোড়ালে নির্গত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস, প্রচুর ছাই, ধোঁয়া, কয়লার গুঁড়ো, ফ্লাই অ্যাশ প্রভৃতি বাতাসকে দূষিত করে। কি পুড়িয়ে ইট তৈরি হয়? কয়লা পুড়িয়ে। কয়লা খনি আমাদের রাজ্যে কোথায় আছে? রানীগঞ্জ এবং আসানসোলে। কয়লা খনিতে সুড়ঙ্গ থাকে কেন? অনেক বড় বড় অনেক গভীর এমন কয়লা খনি আছে সেখান দিয়ে ঢোকার জন্য সুড়ঙ্গ তৈরি করে, খানিকটা যাওয়ার পরে চারিদিক কালো। কয়লা খনির মেঝে, দেয়াল, ছাদ সব কয়লার। আবার কোথাও জল চুয়ে চুয়ে পড়ে, হাঁটার পথটা কাদা মতো। তারপর আসানসোল রানীগঞ্জ কয়লা খনি কত দূর পর্যন্ত বিস্তৃত? আসানসোল রানীগঞ্জ কয়লা খনি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত। প্রায় 1500 কিলোমিটার জুড়ে
জুড়ে ছড়িয়ে আছে বিশাল কয়লা খনি। মাটির নিচে এত কয়লা এলো কোথা থেকে? 28-30 কোটি বছর আগে দামোদর, মহানদী, গোদাবরী, ওয়ার্দা উপত্যকা নদীর গভীর অরণ্যে ঢাকা ছিল। ধীরে ধীরে জলভূমি সেই বড় বড় গাছগুলো প্রায় কয়েক হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়ে মাটির নিচে চাপা পড়েছে। সেগুলো মাটির নিচে তাপ ও চাপের ফলে কয়লায় পরিণত হয়। পরস্পর শখানেক গাছে চাপা পড়লে মাত্র 1 মিটার পুরো কয়লা তৈরি হয়। এই কয়লা কয়েকটি পরপর স্তরে ভাগ করা থাকে। কাঠকয়লা কীভাবে হয়? কাঠ পুরোপুরি পোড়ার আগে জল দিতে হয়, নিভে যায়, কিন্তু ওর মধ্যে জ্বালানি শক্তি থেকে যায়। কয়লা কিভাবে তৈরি হয়? বহু বছর ধরে মাটির নিচে গাছপালা ইত্যাদির চাপ ও তাপে কার্বনের ধর্মভেদে কয়লায় পরিণত। কার্বন কি? কয়লার বেশিরভাগ অংশটি হলো কার্বন। মাটির গভীরে তো গরমও বেশি। বুঝবে কিভাবে? মাটির অনেক গভীরে আছে আগ্নেয়গিরি। গভীরে থাকা শিলা ম্যান্টল গরমে গলে যায় এবং চাপ সৃষ্টি করে। সেই চাপের ফলে আগ্নেয়গিরি মুখ দিয়ে গরম লাভা বাইরে বের হয়। এ থেকে বোঝা যায় মাটির গভীরে গরম বেশি। উনুনে আঁচ ধরানোর ফলে কি ক্ষতি হয়? উনুনে আঁচ ধরানোর ফলে ধোঁয়া ওড়ে, কয়লার ছাইও হয়। ধোঁয়া খুব বিষাক্ত, চোখ জ্বালা করে, শ্বাসকষ্ট হয়। উনুনের ধোঁয়াতে চোখ জ্বালা করে কেন? উনুনের ধোঁয়াতে সালফার, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, তাই চোখ জ্বালা করে। বেশি ধোঁয়া লাগলে তাই চোখের ক্ষতি হতে পারে। মজা নদীতে কি থাকতে পারে? মজা নদীতে ভিতর থেকে বালি কেটে নিলে উপরের মাটির সময় ধস নামবে। তারপর নদীর পাড়ে ধস কিভাবে নামে? নদীর পাড়ে উপর থেকে নরম মাটি, এর নিচে থাকে বালি। ওই বালি দিয়ে লোকেরা বাড়ি বানায়, তাই ভিতর থেকে বালি কেটে নিলে ধস নামবে। কয়লা খনিতে কি ধস নামতে পারে? কয়লা খনিতে কম কয়লা তুলে নেওয়ার পর জায়গাটা ফাঁকা থাকে, এর উপরে থাকে মাটি, ঘরবাড়ি, গাছপালা, তাই এইসব চাপের ফলে ধস নামতে পারে। কয়লা খনির ধসের সমাধান কি? কয়লা তুলো বালি দিয়ে খনির ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরাট করতে হবে এবং খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কোথায়? কয়লা খুব মাটি হতে হবে যেখানে বেশি গরম আগুন লাগে, সেখানে কয়লা খাঁটি হতে হবে। কোন কোন কাজে গরম আগুন বেশি লাগে? লোহা ইস্পাতের কারখানায় লোহা গলাতে আর বিদ্যুৎ তৈরি করতে গরম আগুন বা তাপ বেশি লাগে। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে। পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম থকথকে কাদা কাদা মাটির নিচেই পাওয়া যায়। গাছের থেকে যেভাবে কয়লা হচ্ছে সেভাবে প্রাণীদেহ ফোড়া থেকেই পেট্রোলিয়াম বা খনিজ তেল। আমি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসতে পারে, সেরকম প্রশ্ন নিয়ে আলোচনা করছি, কারণ একই প্রশ্ন একটু ব্যতিক্রমভাবে আসতে পারে। যেমন কয়লা, পেট্রোল, ডিজেল, তবে কয়লা পরে ফুরবে। জলবিদ্যুৎ কীভাবে? এটা আমি বলেছি। কোথায় কবে ভারতের প্রথম জলবিদ্যুৎ? ভুটানের কাছে ঝালংয়ে দার্জিলিংয়ের জেলায় জলঢাকা নদীর উপর ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। স্থাপিত হয় 1898 সালে। টারবাইন কাকে বলে? বিদ্যুৎ কেন্দ্রে একটি মস্ত পাখার মতো দেখতে একটি যন্ত্র থাকে, একে টারবাইন বলে। জলের স্রোত কী করে? সূর্যের তাপে বরফ গলে যায়, সেই বরফ গলে জলে নদী, পুকুর আর সমুদ্র ভরাট হয়, তাই সূর্য থাকলে নদী থাকবে, জলের স্রোত প্রভাব থাকবে। বরফ হয় কেন? সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে ওঠে। উপরে সূর্যের তাপ কম, তাই ঠান্ডা বেশি, ফলে বরফ তৈরি হয়। জলচক্র কাকে বলে? এটা আমি একবার বলেছি। তারপর সূর্যের তাপের উৎস, সূর্যের তাপে বরফ গলে যায়, সূর্য থাকলে নদী থাকবে, জলের উৎসও থাকবে, জলের মাধ্যমে সূর্য আমাদের শক্তি দিচ্ছে, একেই বলে জলচক্র। আগের যে জলচক্রটা বলেছি ওইটা ভালো করে। বাষ্পীভবন কাকে বলে? আকাশ থেকে বৃষ্টি হিসাবে জল পড়ে, ওই উৎস জলীয় বাষ্প। সূর্যের তাপ খুব কমে গেলে জল জমে ওঠে, কঠিন বরফ হয়, আর তাপ বাড়লে বাষ্পে পরিণত। জলের বাষ্পের রূপান্তরকে বাষ্পীভবন বলে। সূর্যের শক্তি কিভাবে সরাসরি কাজে লাগানো? সূর্য আমাদের প্রাণশক্তি। কাপড় কেচে শুকনো করা, ধান শুকাতে, মূর্তি মাটির নিচে শুকাতে সূর্য ছাড়া আমাদের চলবে না। সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় কি? সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি হয়, তা দিয়ে ক্যালকুলেটর চলে, অনেক খেলনা ঘরে, অনেক বাড়ি ও রাস্তায়, পার্কে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। একটি প্রচলিত শক্তি উদাহরণ সৌরবিদ্যুৎ। সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুতের আলো শক্তি পাওয়া যায়। সোলার লাইট কি? টেবিলের মাপের একটি সোলার প্যানেল, কাচ দিয়ে ঢাকা, খানিকটা উঁচু, দক্ষিণে হেলিয়ে রাখে। সারাদিন ধরে রোদ, ব্যাটারি চার্জ হয়, দিনের আলো কমে গেলেই আলো জ্বলে। প্রচলিত শক্তি কি কি? প্রচলিত শক্তি জলবিদ্যুৎ, বিদ্যুৎ শক্তি। কোন শক্তির উপাদান খরচ বেশি? অপ্রচলিত শক্তিতে। এরপরে ঠিক ভুল। কয়লা খনির দেয়াল ও মেঝে সিমেন্টের তৈরি হয়, ভুল। আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 700 মিটার উঁচু, এটা ভুল। আসানসোল রানীগঞ্জে লোহার খনি দেখা যায়, ভুল। কয়লা খনিতে আলো কমজোরি হয়, এটা ঠিক। পাহাড়ের মাথায় কয়লা পাওয়া যায়, এটা ঠিক। তারপরে কয়লা খনিতে বাতাস পাঠানো হয়, ঠিক। কয়লা খনিতে কোনো ভুল হওয়ার আগে টাইপরাইটার ধরা পড়ে, এটা ভুল। কয়লার ধোঁয়ায় সালফার অক্সাইড থাকে, এটা ঠিক। কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস, এটা ঠিক। অ্যাসিড বৃষ্টি ক্ষেতের ফসলে ক্ষতি করে, এটা ঠিক। কয়লা খনিতে চলে গেলে গাইডের সাহায্য লাগে। পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে, এটা শূন্যস্থান পূরণ। কয়লা খনি দেখতে পুকুরের মতো দেখায়। কয়লা খনি পট্টা কাদা কাদা মতন হয়। আসানসোলে 600 মিটার গভীরে
ভিতরে কয়লা আছে। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং টপিকস ধরে ধরে সমস্ত প্রশ্ন। তো আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এবং বইয়ের সাথে মিলিয়ে পড়ো, তাহলে বইয়ের দেখো সমস্ত টপিকস কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।